আসসালামু আলাইকুম। আজকে পাইলসের অপারেশন বিষয় নিয়ে কথা বলবো। আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার, পাইলসের অপারেশন জরুরি নাকি ওষুধে ভালো হবে, আর অপারেশন করলে কোনটা ভালো হবে? এই বিষয় নিয়ে যদি আমি কথা বলি, প্রথম কথা হচ্ছে পাইলসের দুই ধরনের চিকিৎসা রয়েছে। একটা হচ্ছে ওষুধের মাধ্যমে, অর্থাৎ মেডিকেল ম্যানেজমেন্ট বা মেডিকেল ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখন কথা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট আমরা কখন দিই? মূলত মেডিকেল ম্যানেজমেন্টটা দেওয়া হয় প্রাথমিক অবস্থায় যদি আসে। তার মানে হলো, আমরা যদি পাইলসকে ক্লিনিক্যালি ক্লাসিফাই করি, তাহলে এটা 4টা গ্রেড রয়েছে। এক নাম্বার হচ্ছে নাম্বার 1 গ্রেড, যেটা নর্মালি দেখা যায় না। আরেকটা হচ্ছে পেশেন্ট বুঝতে পারে যে কিছু একটা বের হয়ে আসতেছে এবং সেটা দাঁড়ালে বা স্বাভাবিকভাবে সে নিজে নিজেই চলে যায়। আরেকটা হচ্ছে বের হয়ে আসে এবং স্বাভাবিকভাবে চলে যায় না, এটা হাত দিয়ে ভিতরে দিয়ে দিতে হয়। আর আরেকটা হচ্ছে না, যে বাইরেই থাকে, তাহলে যেটা বাইরে থাকে সেটা 4 ডিগ্রি, যেটা হাত দিয়ে ব্যাক করাইতে হয় সেটা হলো 3rd ডিগ্রি বা 3rd গ্রেড, আর যেটা বের হয়ে আসে এবং নিজে নিজে চলে যায়, স্পন্টেনিয়াসলি চলে যায়, এটা হলো 2nd গ্রেড। তাহলে 1st গ্রেড এবং 2nd গ্রেড বা গ্রেড 1 এবং গ্রেড 2 এর ক্ষেত্রে হচ্ছে ওষুধ বা মেডিকেল চিকিৎসা। তার সাথে স্বাস্থ্যবিধি মানতে হয়, কিছু খাবার দাবারের নিয়মকানুন মেনে চলতে হয়। এটা দিলে ম্যাক্সিমাম রোগী, আমি বলবো 90 to 95% রোগী কিন্তু ভালো হয়ে যান। শতকরা 5 থেকে 10% রোগী সাধারণত এই সিমটমটা পারসিস্ট করে যায়, তার চেয়ে খারাপ হয় না, অথবা এর চেয়ে খারাপ হয়। এইসব ক্ষেত্রে আমরা এদেরকে বলা হয় ফেইল্ড ট্রিটমেন্ট বা ফেইল্ড মেডিকেল ম্যানেজমেন্ট। তাহলে যেসব এই গ্রুপটার জন্য অপারেশন জরুরি, এবং গ্রেড 3 এবং গ্রেড 4, এই 3টা গ্রুপের জন্যই মূলত অপারেশন দরকার হয়। এখন অপারেশন, কি অপারেশন করব? পাইলসের অপারেশন আসলে অনেক ধরনের রয়েছে। তো এইটার কিসের উপরে নির্ভর করবে? নির্ভর করবে ওই পাইলসটার প্রকৃতির উপর, কি অবস্থায় আছে তার উপরে। পেশেন্টের কোনো কোমরবিড ডিজিজ আছে কিনা, যেমন লিভার কোনো ডিজিজ আছে কিনা, সেইটার উপর কিন্তু এই কোন সার্জিক্যাল পদ্ধতিটা যেতে হবে সেটা নির্ভর করবে। তো বড় দাগে যদি আমি বলতে চাই, সেটার মধ্যে হলো অপারেশন অনেকগুলা হয়। তার মধ্যে একটা আছে প্রিমিটিভ, তার মানে আগে থেকে যেটা হয়ে আসছে, কেটে অপারেশন করা। এটা আবার 2 ধরনের হয়, একটা হলো মিলিগ্যান মর্গ্যান বলে, আর একটাকে বলা হয় ফার্গুসন মেথড। তো এইটার ডিটেলস আমি বলছি না, শুধু জেনে রাখেন এটা হলো কেটে অপারেশন করা। এরপরে রয়েছে লঙ্গ অপারেশন, বা এটাকে আরেকটা নাম হলো স্ট্যাপল হেমোরয়েডোপেক্সি। এছাড়া আরো রয়েছে যেমন আর্টেরিয়াল লাইগেশন বা হ্যাল পদ্ধতি বলা হয়। ডপলারের মাধ্যমে আর্টারি, অর্থাৎ হেমোরয়েডাল যে আর্টারিটা রয়েছে সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে বেঁধে দেওয়া, অথবা হেমোরয়েডোপেক্সি, সুচার হেমোরয়েডোপেক্সি, অর্থাৎ হেমোরয়েডটাকে সুচারিং করে উপরে উঠিয়ে দেওয়া, তাতে করে এই হেমোরয়েডটা কিন্তু শুকিয়ে যায়, চলে যায়। রিসেন্ট একটা পদ্ধতি বাংলাদেশে অনেকেই করে বেড়াচ্ছেন বা করছেন, সেটা হচ্ছে লেজার পদ্ধতি। যতগুলো পদ্ধতি রয়েছে বড় দাগের বা বড় অপারেশন অফিস বেস প্রসিডিউর ছাড়া, সেগুলোর নাম আমি আপনাদেরকে বললাম। এখন এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে খারাপ কোনটা? যদি এখন পর্যন্ত আমরা বলি, সবচেয়ে খারাপ পদ্ধতি হলো লেজার। কারণ লেজারে সাধারণত এখন পর্যন্ত লেজারের রেজাল্ট আশানুরূপ নয়। যদিও অনেকে আমাদের কাছে লেজারের ব্যাপারে খুব আগ্রহ দেখান এবং আগ্রহ নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে আমরা লেজার করে দেই, কিন্তু সেই লেজারের আউটকাম, অর্থাৎ খারাপ আউটকামের জন্য আমরা দায় নিই না। আমরা যারা সুল কোলোরেক্টাল সার্জন, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, কেউ এই লেজার পদ্ধতিটাকে পছন্দ করেন না, বিকজ এর রেজাল্ট এখন পর্যন্ত ভালো নয়। সুতরাং আমরা সবসময়, পার্টিকুলার আমি সবসময় বিশ্বাস করি, যে পদ্ধতিটা আমার নিজের জন্য অথবা আমার নিজের ভাই বোনের জন্য অথবা আমার পরিবারের কারোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটাই আমি আমার রোগীকে প্রেসক্রাইব করি। সেখানে কিন্তু লেজার আমার কাছে স্থান পায় না। তারপরে অনেক রোগীরা আসেন আমার কাছে, বলেন না স্যার লেজার করে দেন, তাদেরকে লেজার করে দিই। তো এইটা একটু গেল। এবং সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা যদি আমাকে বলেন, তাহলে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কেটে করা। কারণ এখন পর্যন্ত সারা দুনিয়াতে যত স্টাডি হয়েছে, ইভেন স্টাডি, সেই স্টাডি যদি আমরা দেখি, সেই স্টাডিতে বলা হয়েছে যে লং টার্ম আউটকাম, অর্থাৎ পুনরায় এটা হবার সম্ভাবনা সবচেয়ে কম হচ্ছে এই মিলিগ্যান মর্গ্যান অথবা ফার্গুসন মেথডে, অর্থাৎ কেটে করা।
যদিও অনেকেই মনে করে যে আধুনিক যুগে কেটে করা অপারেশনটা ঠিক, মূলত যদি ভালো চাই আমরা যে এটা আবার না হোক, সেক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি এখন পর্যন্ত সবচেয়ে ভালো। এর পরবর্তী পদ্ধতি কোনটা ভালো সেটা বলবো আমি লঙ্ঘ। লঙ্ঘর সুবিধাটা কি? এটার শর্ট টার্ম আউটকামটা অনেক ভালো, ইন এ সেন্স যে এটাতে ব্যথামুক্ত, সাধারণত প্রোলাপসড হেমোরয়েড বা সার্কামফারেন্সিয়াল চারদিকে যখন বড় হয় তখন এই পদ্ধতিটা খুবই কার্যকর, এবং এটা করে দিলে ব্যথা হয় না। পেশেন্ট পরের দিনই বাসায় চলে যেতে পারে, তারপরের দিন থেকে স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারেন। এবং এই পদ্ধতিটার লং টার্ম আউটকাম কিন্তু তুলনামূলকভাবে কেটে করা অর্থাৎ মিলিগ্যান মর্গ্যান পদ্ধতির চেয়ে একটু খারাপ, কারণ এটাতে আমার হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এটাতে কিছু প্রবলেম হতে পারে, সেটা খুবই মাইনর, যেমন স্ট্যাপল লাইন স্টেনোসিস হতে পারে, বাট এর সংখ্যা খুবই ক্ষীণ, খুবই কম। যদি অ্যাপ্রোপ্রিয়েট স্থানে বা অ্যাপ্রোপ্রিয়েট ডিস্টেন্সে যদি এটা ঠিকমতো করা হয় তাহলে এর রেজাল্ট কিন্তু খুবই ভালো। এক্সট্রা একটা খরচ হয়, সেটা হলো একটা মেশিন কিনতে হয়, সেই একটা মেশিনের দাম 10 থেকে 25,000 টাকা, এটা কোম্পানি ভেদে। এই দুইটা পদ্ধতি এখনকার মতে সবচেয়ে ভালো পদ্ধতি। আর কিছু আছে যে হিচাপ বা এটাকে হেমোরয়েডোপেক্সি বলে বা সুসারপেক্সি বলা হয়। আর আরেকটা রয়েছে যে ডিজিহ্যাল, অর্থাৎ হেমোরয়েডাল আর্টারি লাইগেশন আন্ডার ডপলার গাইডেড। সো এটাও একটা ভালো পদ্ধতি, বাট এটা ডপলার সবসময় আমাদের জন্য অ্যাভেলেবেল না, সে কারণে এটা সাধারণত আমরা করি না বা এটা করা হয় না। সুতরাং পাইলস বা হেমোরয়েডের চিকিৎসার ব্যাপারে আপনাদেরকে আমি যেটুকু বললাম, এটুকু থেকে আপনাদের বুঝে নিতে হবে যে কোনটা করবেন, কোনটা ভালো, কোনটা মন্দ। তবে আমি মনে করি একজন শল্য চিকিৎসক আপনার জন্য বেস্ট ডিসিশন মেকার, কারণ সে ওই রোগটাকে দেখবে, আপনার ওটা কি অবস্থায় আছে, কোন পদ্ধতিটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা বুঝে শুনে যদি অপারেশনটা করা হয় এবং সঠিক পদ্ধতিতে যদি অপারেশন করা হয়, এটার রেজাল্ট বেস্ট। সুতরাং আপনারা যারা পাইলস বা হেমোরয়েডাল ডিজিজ নিয়ে ভুগছেন, তারা বিভিন্ন কবিরাজ অথবা লোকাল কোনো চিকিৎসকের শরণাপন্ন না হয়ে একজন শল্য চিকিৎসক এর শরণাপন্ন হন। সঠিক রোগের জন্য সঠিক সিদ্ধান্তটি নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।